আসসালামু আলাইকুম। তো গতদিন আমরা কিউবিক ল্যাটিস সিস্টেমের মধ্যে কণার সংখ্যা এবং প্যাকিং ফ্র্যাকশন এফিসিয়েন্সি গণনা করেছিলাম। আর কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম। তো হোমওয়ার্কগুলোর উত্তর কি এসে প্রথমে কি দেওয়া ছিল? প্রথম অঙ্কটা কি দেওয়া ছিল? বের করতে কি দেওয়া ছিল? মোট কণার সংখ্যা। আর কি ওর সঙ্গে? একক কোষের সংখ্যা আর মোট সংখ্যা। কত বেরিয়েছে ওটা? প্রথমটার आंसर কত হয়েছে? মোট কণা কত বেরিয়েছে? হোমওয়ার্ক 1 মোট কণা কত বেরিয়েছে? 3.011 into 10 to the power 23। ভেরি গুড। আর একক কোষের সংখ্যা 12. একক কোষের সংখ্যা 12.044 10 to the power 23। ভেরি গুড। 2 নম্বর যে হোমওয়ার্ক দেওয়া ছিল সেখানে সংকেত একটা ক্লাসের বলা ছিল নাকি? a প্লাস এর সংখ্যা একটা বেরিয়েছে, b মাইনাস এর সংখ্যা একটা বেরিয়েছে। আচ্ছা, তাহলে সংকেত দাঁড়িয়েছে ab। ভেরি গুড, সুন্দর হয়েছে। আর 3 নম্বর হোমওয়ার্ক দেওয়া ছিল এফিসিয়েন্সি থেকে নাকি? তো ওখানে প্যাকিং এফিসিয়েন্সি কত বেরিয়েছে? এক্সাক্ট ওটাই 74% এসে কত এসেছিল? 73.76। আচ্ছা, ভেরি গুড। তো তাহলে এটা 74% নিয়ার ইকুয়াল টু, তাহলে প্রকৃতি কি বেরিয়েছে? প্রকৃতি ভেরি গুড। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার, পৃষ্ঠকেন্দ্রিক ঘনাকার প্রকৃতি বেরিয়েছে। ভেরি গুড। তাহলে এখানে z সমান সমান দেওয়া ছিল কণার সংখ্যা একক কোষে। একক কোষে কণার সংখ্যা কত? 4। ভেরি গুড, যেহেতু এক্সিসি তাই একক কোষে। ভেরি গুড। নেক্সট, আজকে আমরা ঘনত্ব পড়ব। সবাই হেডিং করো, একক কোষের ঘনত্ব নির্ণয়। একক কোষের ঘনত্ব নির্ণয়। ঘনত্বকে আমরা ডেনসিটি ডি বা রো দিয়েও ডিনোট করি। নরমাল ঘনত্ব সমান সমান আমরা জানি ভর বাই আয়তন। দেখো, তো আমরা একক কোষের ঘনত্ব নির্ণয় করছি। তাই একক কোষ এর যেহেতু কিউবিক সিস্টেমের মধ্যে সিলেবাসে আছে, তো বাহুর দৈর্ঘ্য a, তাহলে এর আয়তনটা কি? একক কোষের আয়তন a কিউব। এবার একক কোষের ইটসেলফ কোনো ভর নেই। একক কোষে যে কণাগুলো থাকে সেই কণাগুলোর ভরই হলো একক কোষের ভর। তো আমরা ধরে নিচ্ছি, ধরি প্রতিটি কণার ভর সমান সমান ছোট হাতে দেবে। তাহলে একটা একক কোষে যে কণার সংখ্যা থাকে তাকে তো আমরা z দিয়ে ডিনোট করি। সিম্পল হলে একটা, বিসিসি হলে দুটো, এক্সিসি হলে চারটা। না, প্রত্যেকটা কণার ভর আমরা কত ধরেছি? m। অতএব একক কোষের ভর, তাহলে একক কোষের ভর নেই বলেছিলাম, একক কোষের ভরটা হচ্ছে কণার ভরটাই। তাহলে একটা একক কোষে z সংখ্যক কণা থাকে আর প্রত্যেকটা কণার ভর তুমি কত ধরেছো? তাহলে একটার ভর m, তাহলে z টার ভর কত হবে? zm। তাহলে এই যে zm লিখলে এটাই হচ্ছে একক কোষের ভর, মানে মোট কণার ভর। তাহলে আয়তন পেয়ে গেলে, এবার মোট কণার ভরও পেয়ে গেলে, তাহলে ভর বাই আয়তন করলেই আমরা ঘনত্ব পেয়ে যাব। তো এই যে ছোট হাতের m আছে একটা কণার ভর, এটাকে আমরা অ্যাভোগাড্রোর নাম্বার দিয়ে ডিনোট করব। এর আগের দিন আমরা যখন ওই কণার সংখ্যা গণনা করেছিলাম একটা ইনফরমেশন পেয়েছিলাম, m মানে অ্যাটমিক ওয়েট। m গ্রামের মধ্যে কণার সংখ্যা কত পেয়েছিলাম আমরা? অ্যাভোগাড্রোর নাম্বার। তাহলে m গ্রাম
এর মধ্যে কণা সমান সমান অ্যাভোগাড্রোর সংখ্যক। তাহলে একটা কণার ভর আমরা জানতে চাই, তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যক কণার ভর কত? m। তাহলে একটি কণার অতএব একটি কণার ভর কত হবে বলো? m বাই অ্যাভোগাড্রোর নাম্বার। আর একটা কণার ভর আমরা কি ধরেছি? তাহলে এটাই হচ্ছে ছোট হাতের m। তাহলে আমরা ওই ঘনত্বের জায়গাটায় এই মানটা বসাবো। তাহলে d সমান সমান আমরা পেয়েছিলাম mz ভর বাই আয়তন। এবার m এর মানটা ওখান থেকে বসাবো। তাহলে m ইনটু z বাই na ইনটু a কিউব। তাহলে এই হয়ে গেল আমাদের d সমান সমান mz বাই na কিউব। এটা হয়ে গেল আমাদের ডেনসিটির ফর্মুলা। কপি করে নাও। এখান থেকে আমাদের নিউমেরিক্যাল প্রবলেম আসবে। এই যে ঘনত্বটা আমরা বের করলাম, এর মধ্যে সব ডেটা দিয়ে দেবে, শুধু ঘনত্বটা বের করতে পারবে। অ্যাভোগাড্রো নাম্বারটা দিবে না, ওটা আমাদের মুখস্থ রাখতে হবে। অনেক সময় এমটা দিয়ে দেবে না। এমটা অ্যাটমিক নাম্বার, এই অ্যাটমিক মাস, এটা এলিমেন্টের নাম বলে দেবে, সেখান থেকে ওর অ্যাটমিক মাসটা আমাদের মুখস্থ রাখতে হবে। তো এখান থেকে কি কি ধরনের অঙ্ক আমাদের সামনে আসতে পারে আমরা লিখছি, একটু কপি করে নাও। কণার সংখ্যা আসতে পারে, একক কোষের সংখ্যা আসতে পারে, পারমাণবিক ভর কত গণনা করতে দিবে। খেয়াল করো, ডাইরেক্ট যখন ঘনত্ব নির্ণয় করতে দেবে, যে প্যারামিটারগুলো আছে সেগুলো সব অঙ্কে দেওয়া থাকবে ডেটা হিসেবে। তাহলে ঘনত্বের কোনো অসুবিধা নেই, ডাইরেক্ট একটু ফর্মুলাটা মুখস্থ করে বসালেই হবে। তো এখানে খেয়াল রাখতে হবে যে আমাদের জেড এর মানটা যেটা, সেটা ইউনিটলেস। এম এর কোনো ইউনিট নেই, কিন্তু আমরা এখানে যে এমটা বসাবো সেটা গ্রাম পার মোলে বসাবো। এমটাকে কিসে বসাবো? গ্রাম পারমাণবিক ভর হিসাবে, আর পার মোলের ভর ওটা। এই জন্য এম এর যে এককটা আমরা এখানে ব্যবহার করব, এম এর একক, সেটা আমরা গ্রাম মোল ইনভার্স ব্যবহার করব। জেড এর কোনো ইউনিট নেই, অ্যাভোগাড্রোর নাম্বার একটা নাম্বার, ওর কোনো ইউনিট নেই, কিন্তু এখানে যখন আমরা ওকে পুট করব পার মোলের জন্য, যেহেতু এই নাম্বারটা, এই জন্য পার মোল ইউনিটটা ইউজ করব। তাহলে এন এর এককটা আমরা এখানে বলার সময় মোল ইনভার্স ইউজ করব। আর এই ডেনসিটি সেই এককেই বেরোবে যে এককে আমরা এর মানটা বসাবো। তো ইউজুয়ালি আমরা এটাকে সেমিতে করে নিই, আর ডেনসিটি গ্রাম পার সেমিতে আসে, কারণ এনটা যেহেতু গ্রামে আসে এই জন্য আমরা সিজিএসে করে নিই, এটাকে আমরা সেন্টিমিটারে করি। এই জন্য এর মানটা আমরা সবসময় যে ইউনিটই থাক না কেন সেমিতে কনভার্ট করব। তাহলে আমাদের যে ডিটা বেরোবে সেই ডিটা বেরোবে গ্রাম সেমি ইনভার্সলি, গ্রাম পার সিসি। এটাকে আমরা গ্রাম পার সিসিও বলি, সেন্টিমিটার কিউব। ব্যাস। তাহলে আমাদের যদি ডি বের করতে দেয়, তাহলে আমাদের যে ডেটাগুলো আমাদের দেওয়া থাকবে সেই ডেটাগুলোর এই ইউনিট লিখে আমরা সেখান থেকে ডেটা ক্যালকুলেট করে নেব নরমাল অঙ্ক। শুধু ইউনিটটা একটু গন্ডগোল হবে, এই সিস্টেমে আমরা করে নেব। নেক্সট, জেড এর সংখ্যা। জেড এর সংখ্যা নির্ণয় করার সময় তোমার বাকি ডেটাগুলো দেওয়া থাকবে। জেড এর সংখ্যা বললেই আমরা অটোমেটিক পেয়ে যাব যে সিম্পল না বিসিসি না এফসিসি। জেড এর মান 2 বেরোবে, নতুবা 1 বেরোবে, নতুবা 4 বেরোবে। আর যখনই জেড এর মান বেরিয়ে গেল, সঙ্গে সঙ্গে আমরা এ আর আর এর মধ্যে রিলেশন পেয়ে যাব। আর এ আর আর এর মধ্যে রিলেশন মানে আর নির্ণয়। তাহলে যে সমস্ত অঙ্কে আর নির্ণয় করতে বলবে সেই সমস্ত অঙ্কে জেড জানা থাকবে না।
আর অলরেডি যদি জেড জানা থাকে তাহলে এই ফর্মুলাকে আমরা ব্যবহার না করে নরমাল যদি বিসিসি বা এফসিসি বলে দেয় নরমাল ওই এ আর আর এর মধ্যে যে রিলেশন ওইটা পুট করেই আর এর মান বের করে নেব। আর যদি জেড এর মান না দেওয়া থাকে তাহলে ডেনসিটি বা এম এইসবগুলো দেওয়া থাকবে, সেখান থেকে আমরা আগে জেড বের করে নেব, জেড বের করে প্রকৃতি জেনে এ আর আর এর মধ্যে রিলেশন লিখব। নেক্সট কণার সংখ্যা। এই কণার সংখ্যাটা যেটা গত ক্লাসে আমরা করেছিলাম, কণার সংখ্যা নির্ণয় করতে গেলে তোমার এখানে একটা মাস দেওয়া থাকবে 208 গ্রাম, 116 গ্রাম, এরকম কোনো একটা ভর দেওয়া থাকবে। তোমার প্রথম টার্গেট হবে এম বের করা, কারণ কোনো ভরের মধ্যে কণার সংখ্যা কত আছে এটা তুমি ততক্ষণ পর্যন্ত বলতে পারবে না যতক্ষণ না ওর পারমাণবিক ভর না জানো। এই জন্য সব ডেটাগুলো থেকে আগে আমরা এমটা বের করে নেব। এবার সেই ওই নিয়ম, এম গ্রামের মধ্যে কণার সংখ্যা অ্যাভোগাড্রো নাম্বার, তাহলে 1 গ্রামের মধ্যে কণার সংখ্যা কত। তাহলে যখনই কণার সংখ্যা তোমার নির্ণয় করতে দেবে তখন অবশ্যই তোমার এম জানা নেই। আর এম যদি জানা থাকে তাহলে ডেনসিটির ফর্মুলা ব্যবহার করব না, ডাইরেক্ট এক লাইনের ওই নিয়ম করে আমরা ওখান থেকে কণার সংখ্যা গণনা করে নেব। আর যদি এম না দেওয়া থাকে তাহলে অবশ্যই ডেনসিটি দেওয়া থাকবে, তখন এই ফর্মুলা বসিয়ে আগে এমটা বের করে নেব কত গ্রামের মধ্যে অ্যাভোগাড্রোর সংখ্যা আছে আর গিভেন যে মাস সেই মাসের মধ্যে কত সংখ্যক কণা আছে। আর যখনই কণার সংখ্যা বেরিয়ে যাবে, জেড তো অলরেডি জানা, তাহলে ওই জেড দিয়ে ভাগ করে দিলেই আগের মতোই একক কোষের সংখ্যা বেরিয়ে যাবে, কণা বাই মোট কণা বাই জেড, তাহলে একক কোষের সংখ্যা আমরা পেয়ে যাব। আর কণার সংখ্যার জন্য বললাম যে পারমাণবিক ভরটা এমটা গণনা করতে হবে। তাহলে প্রত্যেকটা আইটেম কিভাবে অঙ্ক করবে সব ক্লিয়ার হয়েছে? তো চলো আমরা একটা অঙ্ক করে নিই। এটা কপি করে নাও। আমরা কিছু প্রশ্নের সিরিজ দিয়ে দেবো, ওখানে প্রত্যেকটা আইটেমের অঙ্ক কিভাবে আসে সেগুলো পর পর করা আছে, সেগুলো আমরা একটা করে হোমওয়ার্ক হিসাবে করে নেব। এখন একটা অঙ্ক দিচ্ছি, লিখে নাও। একটি পটাশিয়াম গ্লাস বিসিসি গঠনযুক্ত। নিকটতম প্রতিবেশীর দূরত্ব 4.52 অ্যাংস্ট্রম হলে একক কোষের ঘনত্ব নির্ণয় করো। ঘনত্ব নির্ণয় দেখো, তাহলে পটাশিয়ামের পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর ভেরি গুড 39। তাহলে গ্রাম পারমাণবিক ভর 39 গ্রাম পার মোল। আর কি দেওয়া আছে? নিকটতম প্রতিবেশী দূরত্ব, এটা কি আর না 2r? ভেরি গুড 2r। তাহলে এবার আর দেয়নি, 2r দিয়েছে 4.52 অ্যাংস্ট্রম। তাহলে r সমান 4.52 বাই 2 অ্যাংস্ট্রম, 2.26 অ্যাংস্ট্রম। আমাদের বের করতে বলেছে কি d সমান কত? আমরা ফর্মুলা কি জানি? d mz by na কিউব। তো এখন আর এর মান জানা, এর মান তো জানা নেই, কিন্তু বিসিসি বলা আছে। ক্লাসটা কি বলা আছে? বিসিসি। তো বিসিসি মানে হলো z সমান কত? 2। আর যখন বিসিসি জানা তখন আমরা জানি যে r ইকুয়াল টু a√3/4। তাহলে a সমান 4r/√3। তাহলে এখানে আমাদের r জানা, ওখান থেকে a বেরিয়ে গেল। তাহলে m জানা, z জানা, na জানা, a জানা, d বেরোবে। এটা হোমওয়ার্ক দিলাম।
ইউনিটটা কি করে গ্রাম বা সেমি ইনভার্স 3 আসে, গ্রাম সেমি ইনভার্স 3 আসে, এটা পরের দিন করে দেখাবে। বাদিকের গুলো হয়ে গেছে সবাই। লিখে নিয়েছেন? ওকে, নেক্সট ঘনত্বের যে বাকি টাইপগুলো আমরা দেখলাম ওটা আমরা প্রশ্নগুলো প্রোভাইড করে দেবো, তোমরা হোমওয়ার্ক করে নেবে, পরের দিন আমরা দেখে নেব। নেক্সট আমরা এখন প্যাকিং করব। আমাদের যে ক্লাসগুলো আছে সেগুলো কি ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল না থ্রি ডাইমেনশনাল? এখন থ্রি ডাইমেনশনাল একটা ক্লাসের মধ্যে কণাগুলো কেমন ভাবে অ্যারেঞ্জ আছে ওটাকে আমরা প্যাকিং বলি বা ক্লোজ প্যাকিং, ঘন সন্নিবেশ বলি। আমরা এখন ক্লোজ প্যাকিং নিয়ে পড়াশোনা করব। থ্রি ডাইমেনশনাল প্যাকিং বুঝতে গেলে ওর মধ্যে ওয়ান ডাইমেনশনাল, টু ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট নিয়ে তারপরে থ্রি ডাইমেনশনাল এসে, এজন্য আমরা আগে ওয়ান ডাইমেনশনাল আর টু ডাইমেনশনাল অ্যারেঞ্জমেন্ট দেখে নেব, তারপরে থ্রি ডাইমেনশনাল মধ্যে ঢুকবো। তাহলে আমরা প্যাকিং ইন ক্রিস্টাল অর ক্লোজ প্যাকিং হেডিং করি সবাই, ক্লোজ প্যাকিং। on D close packing, to D close packing, আর 3D close packing। দেখো তাহলে আমরা কিন্তু বুঝতে যাচ্ছি কোন প্যাকিংটা, 3D ক্লোজ প্যাকিং। কিন্তু 3D ক্লোজ প্যাকিং বুঝতে গেলে আমাদের আগে কি বুঝতে হবে? 1D আর 2D। কণাগুলোকে আমরা স্ফেরিক্যাল বল হিসাবে ইন্ডিকেট করি। ভাবো এরকম স্ফেরিক্যাল বল, শুধু একটা ডিরেকশনেই অ্যারেঞ্জ আছে। এই ধরনের প্যাকিংকে আমরা কি বলি? ওয়ান ডাইমেনশনাল প্যাকিং। খেয়াল করো, এটা যদি আমাদের যে কোনো একটা ক্লাসের মধ্যে পার্টিকেল হয়, তাহলে ওয়ান ডাইমেনশনাল প্যাকিং এ যদি থাকে, তাহলে এর টাচে কয়টা কণা আছে? দুটো, এই একটা কণা আর এই একটা কণা। কোনো একটা কণার নিকটতম দূরত্বে, ওর সংস্পর্শে নিকটতম দূরত্বে যে কটা কণা থাকে তাকে ওর কোঅর্ডিনেশন নাম্বার বলা হয়। তাহলে ওয়ান ডাইমেনশনাল প্যাকিং এ প্রত্যেকটা কণার কোঅর্ডিনেশন নাম্বার কত? 2। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার ইকুয়াল টু 2, এই ধরনের প্যাকিং। তাহলে এখানে আমরা একটা ডেফিনেশন করে নিই, এর সংজ্ঞাটা পড়ে নিই, কোঅর্ডিনেশন নাম্বারের সংজ্ঞাটা। কোন একটি ক্লাসের মধ্যে উপস্থিত কোন কণার সংস্পর্শে বা উহার নিকটতম দূরত্বে প্রতিবেশী কণার সংখ্যাকে উহার কোঅর্ডিনেশন নাম্বার বলে। চলো এবার আমরা টু ডাইমেনশনাল প্যাকিংটা দেখে নিই। রো বরাবর কণাগুলোকে বসালাম। এবার ঠিক এর নিচে, খেয়াল করে একটু, ঠিক এর নিচে আমি কণাটা বসাচ্ছি। এইভাবে প্যাকিং করলাম। এইভাবে না করে আমি তো এইভাবেও করতে পারতাম। ডান দিকে লেখা হয়ে গেছে। এই দুটো পার্টিকেলের মাঝখানে যে গ্যাপিংটা আছে সেখানে কণাগুলোকে ভরবো। এটার ক্ষেত্রে বেশি ক্লোজলি প্যাকড হয়েছে না এটার ক্ষেত্রে বেশি ক্লোজলি প্যাকড হয়েছে? এটার ক্ষেত্রে। ভেরি গুড। আর একটা অ্যারেঞ্জমেন্ট করে নিই। তাহলে এটার ক্ষেত্রে ঠিক নিচে নিচে আছে আর ওটার ক্ষেত্রে
ওদের মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপে কণাগুলোকে আমি সাজিয়েছি। তাহলে টু ডাইমেনশনাল এইভাবে আমরা করতে পারি। এটা হলো ওয়াই ডিরেকশন, এটা হলো এক্স ডিরেকশন। এখানে যে কোনো একটা কণাকে আমরা নিচ্ছি, এই কণার টাচে প্রতিবেশীর সংখ্যা কত? 4। তাদের সেন্টার যোগ করো, এটা স্কয়ার পেলে না? এই জন্য এই ধরনের 2D প্যাকিংকে আমরা স্কয়ার ক্লোজ প্যাকিং বলি, স্কয়ার ক্লোজ প্যাকিং বলি। এবার এখানে খেয়াল করো, এই কণাটা দেখছি যে কোঅর্ডিনেশন নাম্বার কত, তাহলে এখানে আমরা কোঅর্ডিনেশন নাম্বার সমান সমান পেলাম 4। এই কণাটা আছে, দেখো এই কণাটা আছে, এটা 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 এটা, ওদের সেন্টার যোগ করো, এটা হেক্সাগন পেয়েছি না? তাহলে এটাকে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলি, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার কত হলো? গুড, 6। তাহলে টু ডাইমেনশনাল প্যাকিং দু রকমের হতে পারে। টু ডাইমেনশনাল প্যাকিং দু রকমের হতে পারে, একটা হচ্ছে স্কয়ার ক্লোজ প্যাকিং আর একটা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং। এবার আমরা থ্রি ডাইমেনশনাল ক্লোজ প্যাকিং এ যাব। 3D ক্লোজ প্যাকিং। খেয়াল করো, এটা টু ডাইমেনশনাল, এটাও টু ডাইমেনশনাল। আমি এর উপরে আর একটা লেয়ার বসিয়ে, তার উপরে আরেকটা লেয়ার, তার উপরে আরেকটা লেয়ার, এইভাবে আমি জেড অ্যাক্সিস বাড়াতে পারি। তাহলে এইভাবেও আমরা একটা প্যাকিং করতে পারি থ্রি ডাইমেনশনাল। আর এই যে ফরম্যাটটা আছে, এর উপরে লেয়ার সাজিয়ে সাজিয়ে আমরা আরেকটা থ্রি ডাইমেনশনাল বানাতে পারি। তাহলে আমরা এখন স্কয়ার ক্লোজ প্যাকিংটাকে নিয়ে, টু ডাইমেনশনাল স্কয়ার প্যাকিংটাকে নিয়ে সেখানে 3D বানানোর চেষ্টা করছি। স্কয়ার ক্লোজ প্যাকিং থেকে, আর এখানে আমরা দেখব এটাকে হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলি, এইচসিপি। তো এইচসিপি শর্ট ফর্মে লিখছি এইচসিপি থেকে। স্কয়ার ক্লোজ প্যাকিং থেকে দেখো, যত সুন্দর করে গোল বলগুলো তোমরা রিপ্রেজেন্ট করতে পারবে, তত এই ক্লাসগুলো দেখতে সুন্দর লাগবে। একটা নিচে একটা দিচ্ছি, আর এর উপরে এটাকে আমরা এ লেয়ার যদি বলি, এটাও এ লেয়ার, এটাও এ লেয়ার। এই জন্য নিচে যে লেয়ারটা আছে সেখানে কণাগুলো সব এ টাইপের আছে, একটা লেয়ারে একই রকম ভাবে অ্যারেঞ্জ হয়ে আছে। এখানে তাহলে এটা আমরা এ এ অ্যারেঞ্জমেন্ট বলতে পারি, সব এ হয়ে আছে, ডট 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 সব একই লেয়ারে একই ভাবে কণাগুলো আছে। তখন এর যে অ্যারেঞ্জমেন্ট সেটার সঙ্গে এর আলাদা, আবার এটার সঙ্গে ম্যাচ করছে। দেখো এটা এর পাশে আবার যদি কণা বসাও, সেটা তো এর সঙ্গে ঠিক নিচে চলে আসবে। তাহলে এটা যদি এ লেয়ার হয়, এটা যদি বি লেয়ার হয়, তাহলে এটা হচ্ছে এ লেয়ার। আবার এরপরে আবার যদি এই ফাঁকে কণা বসাও, সেটা বি হবে। এই জন্য এই ধরনের প্যাকিংকে আমরা, হেক্সাগোনাল ক্লোজ প্যাকিংকে আমরা এ বি ডট 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 প্যাকিং বলি। তো আমরা এই যেটা নিয়েছি, এটা এ লেয়ার ইটসেলফ, এই লেয়ারটাকে এ লেয়ার দিচ্ছি। এবার এর উপরে কণা ঠিক এর উপরে উপরে বসো, এর উপরে উপরে বসো। এখানে আরেকটা কণা বসালাম এর উপরে, এর উপরে, এর উপরে, এর উপরে, এর উপরে, এইভাবে এইভাবে। তার উপরে আরেকটা বসালাম, আরেকটা বসালাম। তো কি লেয়ার একই পাবো না আলাদা আলাদা পাবো? এই যে এক্স ওয়াই লেয়ার, আবার এক্স ওয়াই লেয়ার, আবার এক্স ওয়াই লেয়ার, লেয়ারগুলো একই পাবো না আলাদা? গুড। এই জন্য এটাকে আমরা আচ্ছা, তো চলো আমরা 3D ক্লোজ প্যাকিং এর এখানে শুরু করেছিলাম। প্রথমে আমরা স্কয়ার ক্লোজ প্যাকিং নিয়েছিলাম। স্কয়ার ক্লোজ প্যাকিং এর উপরে আমরা আরেকটা লেয়ার ঠিক ওর উপরে, যেভাবে এই লেয়ারটা আছে কণাগুলো ঠিক ওর উপরে উপরে বসিয়ে একটা গঠন পাবো। তা বলো তো গঠনটা কেমন দেখতে হবে? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমান হবে না ছোট বড় হবে? একটার উপরে আরেকটা আছে, সমান হবে।
এটা কিউব গঠন করবে। কেমন গঠন করবে বলো? কিউব। আর কণাগুলো এই যে উপরে চারটে আছে আর তার নিচে ঠিক আর চারটে কণা আছে। টু ডাইমেনশনাল দেখানো সম্ভব হচ্ছে না, ধরো এইভাবে দেখাচ্ছি। এই চারটে এর উপরে বসানো আছে, তাহলে দেখো এটা যদি নিচের লেভেল হয় আর পরের চারটে কণা যদি উপরের লেভেল হয়, তাহলে আমাদের যদি জুড়ি আমরা, আমাদের একটা কিউব পাওয়া যাবে না? একটা কিউব পাওয়া যাবে না? তাহলে এটা আমাদের একটা কিউবিক্যাল অ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে যারা সিম্পল কিউবধারী হবে আর কণাগুলো দেখো কৌণিক বিন্দু, যেটা আমাদের প্রান্ত বিন্দু, সেখানে কণাগুলো আছে, তাহলে যারা এই ধরনের প্যাকিং নেবে তারা সিম্পল কিউব হবে। সিম্পল কিউব হবে কেন? কণাগুলো সবসময় কোন জায়গায় দখল করে আছে? প্রান্ত বিন্দুগুলো। তাহলে এই ধরনের প্যাকিং আমরা বিসিসি বা এফসিসির ক্ষেত্রে দেখতে পাবো না। এই ধরনের প্যাকিং আমরা কোন জায়গায় দেখতে পাবো? গুড। এবার চলো আমরা হেক্সাগোনাল ক্রস প্যাকিং এ চলে যাই। হেক্সাগোনাল ক্রস প্যাকিং করার জন্য থ্রি ডাইমেনশনাল হেক্সাগোনাল অ্যারেঞ্জমেন্ট নিতে হবে। তাহলে আমি এই অ্যারেঞ্জমেন্টটা ওখানে নিয়ে এর উপরে আবার কণা বসাবো। তো চলো খেয়াল করে দেখি। বাদিকের উপরে লেখা গেছে সবাই? এখানে একটু হালকা করে বলে দিই কোঅর্ডিনেশন নাম্বার। কিউবিক্যাল যদি হয় তাহলে উপরে কণা আছে, তুমি এই কণাটার কথা ভাবো, ওর কাছে একজন আছে, এই একজন আছে, এই একজন আছে, এই একজন আছে, আর এর উপরে ঠিক আবার একটা পার্টিকেল বসাবে। তাই এর কাছে কি এই সাইডে যে থাকবে সে থাকবে, না ঠিক ওর উপরে যে থাকবে সে থাকবে? উপরে। ঠিক একই রকম ভাবে ওর নিচেও একটা লেয়ার আছে, তাহলে ওর নিচেও কটা পার্টিকেলের সঙ্গে থাকবে? এই এ যে তলে আছে সেই তলে চারটে কাছে আছে, আর এর উপরে যে আরেকটা লেয়ার, তুমি এর উপরে কণা বসালে, এর উপরে একটা কণা বসে আছে, ও তার কাছে থাকবে না এখানে যে কণাটা আছে তার কাছে থাকবে? এই যে কণাটা আছে না, ও এই ভাবাটা সিঙ্গেল লেয়ার, তাহলে এর কাছে আছে, এর কাছে, এর কাছে, এর কাছে, একই প্লেনে, সেম প্লেনে ও চারজনের সঙ্গে কাছে আছে। এবার যখন এর উপরে আরেকটা লেয়ার ঠিক একটা উপরে আরেকটা বসিয়ে দেবে, তাই এর ঠিক উপরে যে থাকবে তার সঙ্গে ও সংস্পর্শে থাকবে। এই লেয়ারে যে এর উপরে আছে তার সঙ্গে থাকবে না টাচে, কারণ ও আবার এর সঙ্গে টাচে থাকবে। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে উপরের যে লেয়ারটা আছে তার সঙ্গে এর সঙ্গে কটা কণার টাচ আছে? এর ঠিক উপরেরটা কটার সঙ্গে টাচ আছে? উপরে যে লেয়ারটা আছে সেখানেও তো অসংখ্য কণা আছে, তা সেই অসংখ্য কণার সঙ্গে টাচ আছে না এর সঙ্গে একটা কণার টাচ আছে? একটা। ঠিক একই রকম ভাবে নিচে যে আরেকটা লেয়ার কল্পনা করে যদি আমরা, তাহলে এর সঙ্গে টাচ কি ওই লেয়ারের সবার সঙ্গে হবে না ওই লেয়ারের ঠিক নিচে যে আছে তার সঙ্গে হবে? তাহলে একই প্লেনে চারজন, উপরে একজন নিচে একজন, আমরা অক্টাহেড্রাল, তাহলে একজন ছটার সঙ্গে কানেক্টেড আছে, এজন্য কোঅর্ডিনেশন নাম্বার 6। কোঅর্ডিনেশন নাম্বার কত? 6। তাহলে সিম্পল কিউব এর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার কত দাঁড়ালো? 6। এবার আমরা হেক্সাগোনাল ক্রস প্যাকিং এ যাচ্ছি, এই জায়গায় দেখে নাও হেক্সাগোনাল ক্রস প্যাকিং। হেক্সাগোনাল টু ডাইমেনশনাল ক্রস প্যাকিং থেকে আমরা থ্রি ডাইমেনশনাল ক্রস প্যাকিং বানাবো। তাহলে হেক্সাগোনাল ক্রস প্যাকিং থেকে এটা টু ডাইমেনশনাল হেক্সাগোনাল থেকে এটা একটু সুন্দরভাবে দেখতে হবে। আকার একটু ছোট বড় হয়ে গেলেই ভয়েডগুলো আলাদা আলাদা দেখতে লাগবে। খেয়াল করো এগুলো কেমন ফাঁকা, এই ফাঁকগুলো দেখতে কেমন? ত্রিভুজের মতো না?
দেখো এই যে এই সিরিজে যে ত্রিভুজগুলো আছে একটার পর একটা আছে, একটা 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 একটা, ওই ত্রিভুজগুলো দেখো হেড উপরের দিকে আছে, আর ঠিক ওর নিচে এই যে এটা দেখো, এটাও ত্রিভুজাকার ফাঁকা ভয়েড, ওর হেড দেখো নিচের দিকে আছে, তাই না? এরকম আছে না? তাহলে এগুলোকে আমরা ট্রায়াঙ্গুলার ভয়েড বলি, ট্রায়াঙ্গুলার ভয়েড, ফাঁকা স্থান, ওখানে কণা থাকে না। আজ যখন আমরা স্কয়ার দেখেছিলাম দেখো এই এরকম একটা ভয়েড আছে না, এই দেখো এই একটা, এই এরকম, এই যে এই, তারপরে এই, তারপরে এই, তারপরে এরকম ভয়েড পাচ্ছি না, আর এর ক্ষেত্রে দেখো ট্রায়াঙ্গুলার ভয়েড পাচ্ছি। এবার আমি যে কণাটা এর উপরে বসাবো দু রকম ভাবে বসাতে পারি। এই যে ভয়েডগুলো আছে এই ভয়েডের উপরে কণা বসাচ্ছি, এই ভয়েডের উপরে, তাহলে এই ভয়েডের উপরে কণা বসালে কিন্তু এই ভয়েডগুলো ফাঁকা থেকে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এই বসালাম, এই ভয়েডগুলো ফাঁকা থাকছে আমার আকারের জন্য, এই যে এটা না দেখলে ক্লিয়ার হবে না। তুমি বসালে এক ধরনের ট্রায়াঙ্গুলার ভয়েড ফাঁকা থাকবে, তাই তুমি নিচে দিলে উপরেটা ফাঁকা থাকবে, উপরে দিলে নিচেরটা ফাঁকা থাকবে। এইভাবে অ্যারেঞ্জ করে করে 2 নম্বর লেয়ার দিলাম। তো বলো তো উপরের যে লেয়ারটা আর নিচের লেয়ারটা একজন কি আরেকজনের উপরে আছে না আলাদা হলো? আলাদা হলো। তাহলে নিচের লেয়ারটা যদি এ হয় তাহলে উপরের লেয়ারটাকে আমরা বি বলছি, নিচের লেয়ারটাকে আমরা এ ধরলাম, উপরের লেয়ারটা বি বলছি। এবার যখনই এটা দিলাম তো দেখো দু ধরনের ফাঁক তৈরি হলো, ভয়েড তৈরি হলো। এবার এক ধরনের ত্রিভুজাকার ভয়েড যেখানে কণা ছিল এরকম, এখানে আমরা কণা বসিয়েছি, এই জায়গাটায় ভয়েডটা ভরে গেল, ভয়েডের উপরে বসলো, উপরে বসলো, কারণ ভয়েডের ভিতরে ছোট্ট জায়গাটায়, ওই ছোট্ট জায়গাটায় কেউ নেই। আর ওই ছোট্ট জায়গাটায় যদি একটা গোল বল রাখো তাহলে সেই গোল বলটা কটা কণার কাছে আছে? 4টা, উপরে একটা আর ওই তলে আর 3টে, কটা? তাহলে ওই 4টা সেন্টার যদি তুমি জোড়ো, এই 4টা সেন্টার যদি তুমি জোড়ো, উপরের সেন্টার সঙ্গে জোড়া যাবে না, এখানে আমরা ধরো ভাবো এটা উপরে কণা আছে উপরের সেন্টার, আর এই 3টে হচ্ছে ওর নিচের সেন্টার, এই যে এই 3টে ওর নিচের সেন্টার, আর এখানে সেই ফাঁকা জায়গাটা আছে। এটা একটা দেখো টেট্রাহেড্রাল, টেট্রাহেড্রাল গঠন হয়েছে না? বুঝতে পারি এটা টেট্রাহেড্রাল গঠন হয়েছে না একটা? তাহলে এই ধরনের ভয়েডকে আমরা টেট্রাহেড্রাল ভয়েড বলি। তাহলে ভয়েড ফাঁকা স্থান, একটা লেয়ারে ট্রায়াঙ্গুলার ভাগ ছিল, এবার যে কোনো ট্রায়াঙ্গুলারের উপরে কণা বসালে আমরা যখন আর একটা লেয়ার পেলাম সেখানে 2 ধরনের ভয়েডের জন্ম হবে। এক ধরনের ভয়েডকে আমরা কি বলছি? টেট্রাহেড্রাল ভয়েড, টিডি ভয়েড, ওটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। আর এক ধরনের দেখো এই যে জায়গাটা, এই যে ট্রায়াঙ্গুলার যার হেডটা আছে নিচের দিকে, সেখানে দেখো কোনো কণা বসেনি। এবার আমরা পরে যখন লেয়ার দেব আবারও দেখো যেগুলোর হেড উপরে আছে সেই জায়গাগুলোতেই কণা বসে থাকবে, তাই না? সেই যে ভিতরে যে ট্রায়াঙ্গুলার যেটা হেড নিচে ছিল তার উপরে কোনো কণা বসেনি। তাহলে এর যে গঠনটা সেটা দেখো এরকম হয়েছে, নিচের লেয়ারে 3টে কণা, এই যে 3টে কণা, ভাবো এটা, আর ঠিক এর উপরে আবার 3টে কণা, তাই না? তাহলে এই যে বল, এই যে উপরে 3টে কণা, নিচের লেয়ারে এই যে ভয়েডটার কথা চিন্তা করো, এই ভেতরে এই ছোট্ট ভয়েডটাকে, ওর কাছে একটা সেন্টার, একটা সেন্টার, একটা সেন্টার, আবার তো তুমি এখানে 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 কণা বসিয়েছো, তাহলে ওই ভয়েডের সংস্পর্শ উপরে আর 3টে, তাহলে এই যে ভয়েডটা নিচে 3টে উপরে 3টে, তাহলে ওই 3টেকে তুমি যদি দেখাও, এখানে ধরো ভয়েডটা উপরে নিচে 3টের সঙ্গে আর উপরে 3টের সঙ্গে, তাহলে তুমি যদি জোড়ো তাহলে একটা অক্টাহেড্রন পাবে। কেমন পাবে? একটা অক্টাহেড্রন পাবে। এই ধরনের ভয়েডকে আমরা অক্টাহেড্রাল ভয়েড
অক্টাহেড্রাল ভয়েড ওভয়েড বলি। তাহলে যখন আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে 3 ডাইমেনশনাল প্যাকিং বানাবো, তখন আমাদের যে ট্রায়াঙ্গুলার ভয়েড থাকবে ওর উপরে যদি কোণা বসাই, তাহলে এক ধরনের ভয়েড ট্রায়াঙ্গুলার ঘুরে যাবে, সেই ঘুরে যাওয়া ভয়েডগুলোকে আমরা টেট্রাহেড্রাল ভয়েড বলছি, আর যে ভয়েডগুলো ঘুরছে না সেগুলোকে আমরা অক্টাহেড্রাল ভয়েড বলছি। ক্লিয়ার না? ক্লিয়ার না? কেন বলছি? টেট্রাহেড্রাল ভয়েডে 4 জন কণা টেট্রাহেড্রাল গঠন করে, আর অক্টাহেড্রাল ভয়েডে 6 জন কণা অক্টাহেড্রাল গঠন করে। ক্লিয়ার স্যার? ওকে, নেক্সট টেট্রাহেড্রাল আর অক্টাহেড্রাল ভয়েড যখন সামনে এসে ওদের সংখ্যা নিয়ে একটু বলে দিই। ধরি ক্লাসে কণার সংখ্যা, ক্লাসে কণা সমান NT, তাহলে ওসিটি ভয়েড যেটাকে ও ভয়েড, সেটার সংখ্যা কণার সংখ্যার সমান হয়। এটা আমরা পরে যখন ক্লাস নিয়ে আলোচনা করব তখন কেন কণার সংখ্যা সমান হয় সেটা নিয়ে আলোচনা করব। আর টিভয়েডের সংখ্যাটা ডাবল হয়, কণার সংখ্যা ডাবল। তো আমরা এই ডেটাটা নিউমেরিক্যাল প্রবলেম সলভ করার জন্য মুখস্থ রাখবো। তাহলে টেট্রাহেড্রাল ভয়েডের সংখ্যা ডাবল হয় কম্পেয়ার টু অক্টাহেড্রাল ভয়েড, আর অক্টাহেড্রাল ভয়েডের সংখ্যাটা কণার সংখ্যার সমান হয়। বাস, এটা কপি করে নাও। বারটা লেখা হয়ে গেছে, খেয়াল করো। আমরা ফিরে আসি। আমরা 1 ডাইমেনশনাল আর 2 ডাইমেনশনাল ছিলাম। 2 ডাইমেনশনালে আমরা দেখেছিলাম যে কণাগুলো যদি একটা নিচে নিচে বসায় তো স্কয়ার ক্লোজ প্যাকিং, ওখান থেকে 3 ডাইমেনশনাল করলে আমরা কিউবিক্যাল ক্লোজ প্যাকিং পাই, কিউব গঠন হয়। আর হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল থেকে যখন 3 ডাইমেনশনাল করতে যাব তখন আমরা দুইভাবে অ্যারেঞ্জ করতে পারি। তো একভাবে অ্যারেঞ্জ করাটা এখানে আমরা দেখেছিলাম, এর দুইভাবে আরেকটা কি অ্যারেঞ্জমেন্ট সেটা দেখব। তা প্রথমে একটার উপরে আরেকটা লেয়ার যে কোনো ভাবেই বসাই না কেন দু ধরনের ভাগ দেখতে পেয়েছিলাম। তাই একটা লেয়ারের উপরে যে ভাগগুলো থাকে তাকে আমরা ট্রায়াঙ্গুলার ভাগ বলেছিলাম। কিছু সংখ্যক ট্রায়াঙ্গুলার ভাগের হেড উপরে থাকে, আর তার ঠিক নিচের লেয়ারের নিচের যে লেভেলের ভয়েড ট্রায়াঙ্গুলার আছে তার হেডগুলো ওর অপোজিট থাকে। এবার আমি যদি কণার উপরে বসিয়ে আর একটা লেয়ার বানাই ওর উপরে, তো সেই লেয়ারটা অবশ্যই বি লেয়ার হবে, নিচের লেয়ারের সঙ্গে উপরের লেয়ারের মিল হবে না, কারণ ফাঁকা জায়গাতে আমি কণা বসাচ্ছি, উপরে উপরে না। তো এই লেয়ার আর বি লেয়ারের মধ্যে যখনই বসিয়েছি এক ধরনের ট্রায়াঙ্গুলার ভয়েড ফাঁকা হয়ে গেছে। তো আমি উপরের ট্রায়াঙ্গুলার ভয়েডগুলোতে বসিয়েছি, তোমরা নিচের ট্রায়াঙ্গুলার ভয়েডেও কণা বসাতে পারতে। তাহলে উপরের বি লেয়ার যখনই করেছি তখন আমাদের দুই ধরনের ভয়েডের জন্ম এসেছে। এক ধরনের ভয়েডকে আমরা টি ভয়েড, আর এক ধরনের ভয়েডকে আমরা ও ভয়েড বলছি। ওদের সংখ্যা নিয়ে কণার সংখ্যার সঙ্গে ওদের সম্পর্ক কি তাই নিয়ে একটু আলোচনা হলো। এবার চলো আমরা এর উপরে আবার একটা লেয়ার দেব। এইবার এই যে লেয়ারটা এর উপরে দিয়ে 3 নম্বর লেয়ার বানাবো, ওখানে ইম্পর্টেন্ট জিনিস, এর উপরে যে লেয়ারটা দেব সেটা তুমি অক্টাহেড্রাল ভয়েডের উপরেও দিতে পারো, আবার টেট্রাহেড্রাল ভয়েডের উপরেও সাজিয়ে সাজিয়ে দিতে পারো। কি বললাম? যে এ বি লেয়ার পেয়েছো সেই বি লেয়ারের উপরে আবার দুই ধরনের ভয়েড থাকবে, টেট্রাহেড্রাল ভয়েড, অক্টাহেড্রাল ভয়েড। টেট্রাহেড্রাল ভয়েডের উপরে কণা বসিয়ে 3 নম্বর লেয়ার যদি বানাও তাহলে এক ধরনের ক্লাস পাবে, সেটাকে আমরা হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং বলি। আর যে 2 নম্বর লেয়ারে যে অক্টাহেড্রাল ভয়েডগুলো আছে সেখানে কণা বসিয়ে বসিয়ে তুমি 3rd লেয়ার বানাও, সেটাকে আমরা কিউবিক্যাল ক্লোজ প্যাকিং বলি। কিউবিক্যাল ক্লোজ প্যাকিং মানেই হচ্ছে ফেস সেন্টার্ড কিউব। তাহলে আমরা দুটো লেয়ার যতক্ষণ দিয়েছিলাম সেখানে কোনো আমাদের সমস্যা ছিল না। দুটো লেয়ার দেওয়ার পরে এবার ভয়েড দুই ধরনের চলে এসেছে, অক্টাহেড্রাল ভয়েড আর টেট্রাহেড্রাল ভয়েড। যদি আমরা টেট্রাহেড্রাল ভয়েডের উপরে কণা বসিয়ে বসিয়ে আমরা পরে লেয়ার বানাই তাহলে আমাদের এইচসিপি হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 3 ডাইমেনশনাল দেবে, ওটা ছিল 2 ডাইমেনশনাল। আর যদি আমরা অক্টাহেড্রাল ভয়েডগুলোতে কণা বসাই 3 নম্বর লেয়ার বানানোর জন্য, তাহলে আমাদের যে প্যাকিংটা আসবে তাকে আমরা সিসিপি বলি। তো হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং এ যখন 3 নম্বর লেয়ারটা বানাবো সেটা ঠিক 1 নম্বরের উপরে হবে। সেটা কোথায় হবে? 1 নম্বরের উপরে।
নিচের যে লেয়ারটা আছে ঠিক তার উপরে কণাগুলো বসবে। এই ধরনের প্যাকিংকে আমরা এবি এবি ক্লোজ প্যাকিং বলি। আর এর ক্ষেত্রে 3 নম্বর লেয়ারটা যখন বসাবো তখন আমরা দেখব এর সঙ্গে বি রও মিললে 3 নম্বরটারও মিলবে, কিন্তু এরপরে আবার যখন আমরা অক্টাহেড্রাল ভয়েডগুলোতে কণা বসিয়ে বানাবো দেখবো আবার এ পাচ্ছি, আবার বি পাচ্ছি, আবার সি পাচ্ছি। এটাকে আমরা এবিসি এবিসি টাইপ বলি। এখানেও যদি তুমি কোঅর্ডিনেশন নাম্বার দেখো, কোঅর্ডিনেশন নাম্বার তো একই তলে আমরা আগেই দেখেছিলাম যে একই তলে 6টা কণার কাছে থাকে, ও কটা কণার কাছে থাকে, 6টা কণার কাছে থাকে। হেক্সাগোনালে যে টাস্ক পেয়েছিলাম আমরা, এখানে ভয়েড ছিল আর এখানে কণাগুলো ছিল এরকম ভাবে অ্যারেঞ্জ হয়েছিল। এবার এই ভয়েডের উপরে একটা কণা আছে, নিচে একটা কণা আছে, তাহলে মোট এই লেয়ারে 6টা, উপরে 3টে আর নিচে 3টে, মোট কটা 12। তাহলে এখানে কোঅর্ডিনেশন নাম্বার 12, এখানে একই রকম ভাবে কোঅর্ডিনেশন নাম্বার 12। শুধু অ্যারেঞ্জমেন্টটা টিডি ভয়েডকে ভরিয়ে হয়েছে আর ওসিটি ভয়েডকে ভরিয়ে হয়েছে। তাহলে আমরা আরেকবার একটু রিক্যাপ করে নিই। যদি 2 ডাইমেনশনাল স্কয়ার প্যাকিং থেকে নিই তো আমাদের ওটা কিউব গঠন হয়, এটা সিম্পল কিউব সবসময়, ওটার প্যাকিংটা কম। আর হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং থেকে যদি আমরা 3 ডাইমেনশনাল বানাই এখানে প্যাকিংটা বেশি হয়। তো এখানে সাজানোর ক্ষেত্রে আমরা যখন একটা লেয়ার নিয়েছিলাম 2 ডাইমেনশনাল লেয়ার, সেখানে 2 ধরনের ট্রায়াঙ্গুলার ভাগ দেখতে পেয়েছিলাম, অ্যাবাভ হেড আর বিলো হেড ওয়ালা। পুরোপুরি যখন 2 নম্বর লেয়ার দিয়েছি যে কোনো ট্রায়াঙ্গুলার ভয়েড ভরে গেছে আর এক ধরনের ভয়েড ফাঁকা পড়ে আছে, ফলে 2 ধরনের ভয়েডের জন্ম এসে যেগুলো ভরা পড়ে গেছে সেগুলোকে আমরা টি ভয়েড বলেছি, আর যেগুলো ফাঁকা ভয়েড আছে সেগুলোকে ও ভয়েড বলেছি। আর ওর উপরে যখন আমরা আবার 3 নম্বর লেয়ার দেবো, যদি ও ভয়েডগুলো ভরে ভরে কণা দিই ও ভয়েডগুলো, তাহলে এসিপি জন্ম দেয়। আর যদি টিডি ভয়েডগুলো ভরে ভরে আমরা 3 নম্বর লেয়ার বানাই তো আমাদের সিসিপি ভয়েডগুলো জন্ম দেয়, এই সিসিপি প্যাকিং এর জন্ম দেয়। তাহলে আমাদের হেক্সাগোনাল 2 ডাইমেনশনাল থেকে যখন আমরা 3 ডাইমেনশনাল বানাবো তখন আমাদের 2 ধরনের পাওয়া যাবে, সিসিপি আর এসিপি। হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং 3 ডাইমেনশনাল আর কিউবিক্যাল ক্লোজ প্যাকিং 3 ডাইমেনশনাল। আর কিউবিক্যাল ক্লোজ প্যাকিং মানে হচ্ছে ফেস সেন্টার্ড কিউব। ক্লিয়ার হয়েছে না? এইজন্য এর ক্ষেত্রে কণার সংখ্যা আমরা n ধরে কাজ চালাবো, আর এর ক্ষেত্রে কণার সংখ্যা n ধরলেও হবে, বা আমাদের এফসিসি যেহেতু এর কণার সংখ্যা 4 ধরে করলেও হবে। তাই এর ক্ষেত্রে যখন আমরা অঙ্ক করব তখন কণার সংখ্যা কণা সমান সমান n ধরব, আর এর সময় যখন আমরা অঙ্ক করব তখন কণা সমান সমান n ধরলেও হবে বা 4 ধরলে ভালো হবে। ক্লিয়ার? এ পর্যন্ত কপি করে নাও। Next, numerically.